গুপ্ত শব্দ দিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মতো লোকও রাজনীতি করতে হয়, এটা আমাদের বাংলাদেশের জন্য একটি দৈন্য দশা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভালো করে জানেন যে তিনি আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন জামাত শিবিরের অবদানের কারণে। তিনি আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন জামাত শিবিরের লোকদের স্যাক্রিফাইসের কারণে। বাংলাদেশে একমাত্র দল যাদেরকে আপনি গুপ্ত ট্যাগ দিচ্ছেন, গুপ্ত গুপ্ত বলে ডাকার চেষ্টা করছেন, এই গুপ্তরাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। 5ই আগস্ট সংগঠিত হয়েছে এই গুপ্তদের গুপ্ত অবস্থায়, প্রকাশ্য অবস্থায় আন্দোলনের কারণেই কিন্তু শেখ হাসিনা জামাত ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করতে পর্যন্ত বাধ্য হয়েছে। কারণ তিনি জানেন যে ব্যথাটা কে দিয়েছে। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে না তাড়ালে তারেক রহমান সাহেব আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমার কাছে মনে হচ্ছে আপনাকে কেউ না কেউ এই গুপ্ত শব্দ শিখিয়ে দিয়ে শেখ হাসিনা স্টাইলে আপনাকে বিদায় করাতে চায়। আপনার পথ একটি সুন্দর সুগম রাস্তা ছিল, সেই রাস্তাটা থেকে আপনাকে একটু পিছিল রাস্তায় ঢুকিয়ে দিতে চায়, যেখানে নতুন করে একটি ষড়যন্ত্রের ফাঁদে পড়ে আপনি সেখানে স্লিপ কাটবেন, কোনো সন্দেহ নেই সেই কাজ করতে চায়। সব জিনিসের একটা সীমাবদ্ধতা থাকা উচিত। এই গুপ্ত শব্দটা এসেছে কোত্থেকে? যদি আমি সম্মানের জায়গা থেকে বলি, এই গুপ্ত আজকে আমাদের এখানে নয়, প্রাচীনতম ভারতে সেই গুপ্ত সাম্রাজ্য ছিল। সেই গুপ্ত শব্দের মূল অর্থটা দাঁড়িয়েছে অভিভাবক। যারা অভিভাবক, যারা নেতৃত্ব দেয়, এখন এই ব্যাখ্যা পড়িয়ে তো আপনাকে শিখিয়ে বলিয়ে আমার কোনো লাভ নেই। কিন্তু এই গুপ্ত একটা সংস্কৃতি শব্দ, যেটা গোপ্তি থেকে এসেছে। এই গোপ্তি শব্দ থেকে আসা এই শব্দটাকে মানুষ তার সার্টিফিকেট হিসেবে ব্যবহার করে। একটা সময় তারা এটাকে প্রাউডলি ব্যবহার করত। যেমন কারা ব্যবহার করত বিভিন্ন সময় এই গুপ্ত শব্দ দিয়ে তারা তাদের উপাধি পর্যন্ত দিতেন, এবং সেই উপাধির মধ্যে উল্লেখযোগ্য ভারতবর্ষের তৎকালীন সময় যারা ছিলেন তারা হচ্ছেন বাদল গুপ্ত, একজন বিপ্লবী মানুষ ছিলেন। তারপরে মধুসূদন গুপ্ত, একজন চিকিৎসক ছিলেন। তারপরে রজত গুপ্ত, একজন স্কলার ছিলেন। বিহারী লাল গুপ্ত, একজন রাজনেতা ছিলেন, রাজ্য নেতা ছিলেন। তারপরে নলিনী কান্ত গুপ্ত ধর্মপ্রচারক ছিলেন। কাঞ্চন গুপ্ত সাংবাদিক ছিলেন। এরপরে প্রচেত গুপ্ত লেখক ছিলেন। বিপিন গুপ্ত একজন অভিনেতা ছিলেন। এরকম গুপ্ত যাদের নামের সাথে ছিল তারা ভারতবর্ষের সম্মানিত ব্যক্তি ছিলেন। ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করেন। আপনি রাজনীতি করেন, দুর্নীতি করলে দুর্নীতির বিরুদ্ধে মানুষ কথা বলবে, চুরি করলে চোরের বিরুদ্ধে কথা বলবে, ডাকাতি করলে ডাকাতের বিরুদ্ধে কথা বলবে। আপনিও পারলে জামাতের এরকম রাজনৈতিক কোন শব্দচয়ন পারলে বের করে তাদেরকে চোর বলুন, ডাকাত বলুন, চাঁদাবাজ বলুন, নৈরাজ্যকারী বলুন। কই পারবেন? পারবেন। এখন আপনাকে আপনার দলের লোকেরা যদি চাঁদাবাজি করে, নৈরাজ্য করে, সেটা যদি কেউ বলে, সেটার প্রতি উত্তরে ওই ধরনের শব্দচয়ন বিএনপির আবিষ্কার করা উচিত। কিন্তু শেখ হাসিনার স্টাইলে এই বস্তা পচা রাজনীতিতে গেলে বিএনপি এবং জনাব তারেক রহমানের জন্য ক্ষতির কারণ অপেক্ষা করছে, কোনো সন্দেহ নেই। এই ট্যাগিং এর রাজনীতির মধ্যে আপনাকে ঢুকানো কে? কোথায় ডাক্তার শফিকুর রহমান সাহেবের সুন্দর প্রাণ উচ্ছ্বাস সেই বক্তব্য আজকের সংসদে দিচ্ছেন, আপনার প্রতি আহ্বান জানাচ্ছেন, আপনি তার প্রতি আহ্বান জানাবেন। সংসদে বক্তব্য একরকম দিচ্ছেন, কিন্তু বাহিরে এসে এই ধরনের শব্দ দিয়ে আপনার এমপিদের মুখে লাগাম তো তাহলে আপনি টেনে ধরতে পারবেন না। তারা যখন দেখবে যে আমার নেতাই তো বলছে এরকম, তারা তো এই ধরনের কার্যক্রম করে কলুষিতপূর্ণ একটি রাজনীতি করবে। 24-এর রক্ত আমরা সেজন্য দেইনি। বাংলাদেশে যারা এই বিপ্লব করেছে, এই বাংলাদেশ দেখার জন্য দেয় নাই। এই বাংলাদেশ বিপ্লব করেছে আপনার আপদ অবস্থক স্ক্যান করে। জনগণ জানতে চায় আপনি এই দেশের জন্য কতটুকু করবেন, আপনার দেশপ্রেম কতটুকু আছে ওটা জানতে চায়। আপনি দেশের জন্য কি কি উদ্যোগ নিচ্ছেন সেটা বলেন। কতগুলো পাগল ছাগল আশেপাশের যেগুলো জীবনে মেম্বার, চেয়ারম্যান, মানে চকিদার হওয়ার যোগ্যতা নাই, তারা যদি হয় আপনার উপদেষ্টা, নিশ্চয়ই এই শব্দ চয়ন করা ছাড়া ভালো কিছু করতে পারবেন না। রাশেদদের মতো লোকেরা যদি হয় উপদেষ্টা, তাহলে আপনার উপদেশ এই গুপ্তই থাকে, আপনার মুখ থেকে এগুলোই বের হবে। আর আপনার উপদেষ্টা যদি আজকে সেই বড় বড় বিখ্যাত ব্যক্তিদেরকে বানাতে পারতেন, যারা আপনাকে শব্দ চয়নের ব্যাপারে সতর্ক করবে, তাহলে আপনার পথ পরিষ্কার হতো। আমি জানি সবাই চাটাচাটি কম বেশি পছন্দ করেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার এই চাটাচাটি মানুষগুলো আপনার কাছে ভিড়ে আপনাকে শেষ করে দিবে, কোনো সন্দেহ নেই। আবেগতাড়িত হয়ে আমি আপনাকে ভালোবেসে এই বক্তব্যগুলো দিচ্ছি, আর যারা আপনার থেকে পাবে এবং বিপদকালীন সময় পাশে থাকবে না, তারা আমার এই বক্তব্যের বিরোধিতা করবে। কারণ ওরা তো জীবনে বিএনপির ধারে কাছে যায় নাই, দলটাকে ঠিক মতো করে নাই। ওরা 5ই আগস্টের পরে জন্মগ্রহণ করা কিছু লোক, নালা নর্দমা থেকে আসা কিছু লোক, তারা আপনার পাশে এসে এখন আপনাকে কানের ভিতরে ঘুনঘুন করবে। শোনেন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের এই বিপ্লব হয়েছে, জামাত শিবিরের অবদান আছে, আপনার অবদান আছে। আপনিও বাংলাদেশের মানুষের জন্য বিদেশে বসে গুপ্ত থেকে হলেও আপনি কাজ করেছেন। সে সময় কিন্তু ওই শব্দটা যদিও আমি আপনার ক্ষেত্রেও ব্যবহার করতে চাই না, কিন্তু আপনি চাইলে আপনার নামেও লাগাতে পারেন। কারণ যারাই যেখানে ভিতরে বাহিরে গোপনে প্রকাশ্যে কাজ করেছে, গুপ্তবাণী, গোপনে কিছু করা, গোপনে আপনার কি বলে ছদ্মবেশে কাজ করা, এটা তো এক ধরনের আপনার আর্মি ট্রেনিং এর অংশ। শেখ হাসিনাকে রাজপথ মানে আজকের আন্দোলন থেকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনারা গোপনে দেশে বিদেশে আমরা কি কোনো কার্যক্রম করি নাই? আমরা কি মানুষকে বুঝাই নাই? আমরা কি বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দেই নাই? আমরা এমন কি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জেনে থাকা দরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে আন্দোলন হয়েছে সেটাকে স্বীকারই করেন। তার মানে কি সেটা কি তার অন্তরের কথা? আমি আলমগীর সাহেবের পক্ষেই বলছি এখন। তার মানে তিনি ভিতরে গুপ্ত অবস্থায় ছিলেন, তিনি চায় শেখ হাসিনার পতন ঘটাতে, কিন্তু সাংবাদিকদের সামনে তিনি বলেন নাই, কারণ তিনি গুপ্ত থেকেছেন ওখানে, তিনি প্রকাশ হন নাই। কারণ প্রকাশ হলে তিনি অপরাধী হয়ে যান, জেলে যেতে হয়, শেখ হাসিনা তাকে যেতে নিয়ে যাবে। তাই তিনি বলছেন এই সকল আন্দোলনে আমরা নাই। যেমনটা এখনো বলে বিপ্লব টিপ্লব বিএনপি মানে না, আমরা একটা ন্যাচারাল ইলেকশন চাই। ইলেকশন, ন্যাচারাল ইলেকশন বাপুরে
গত 16 বছরে আনতে পেরেছিলে তোমরা? আজকের এই বিপ্লব হয়েছে বিদায় তোমরা একটা ইলেকশন পেয়ে। যাই হোক, সংস্কার করবেন না, গণভোট মানবেন না, বিরোধী দলের কথাগুলো ভালো লাগবে না, আপনারা চান বস্তা পচা পুরাতন রাজনীতি করতে, হাসিনার স্টাইলে 15 বছর থাকতে, সে স্বপ্ন এদেশে বাস্তবায়িত হবে না, কোনোদিন হবে না। একা আমি যুদ্ধ করবো, লড়াই করবো, তারপরেও সেই ফেসিবাদী, সেই ধরনের ক্যারেক্টার বাংলাদেশে চালু রাখতে দেয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, সতর্ক হন, দুষ্ট মানুষদের কাছ থেকে ফিরে আসুন, ভালো মানুষের রাজনীতি করুন। আপনি একবার প্রধানমন্ত্রী হন, ডাক্তার শফিক সাহেব আর একবার হোক, আবার আপনি আসেন, মানুষকে বুঝিয়ে আসেন, সমস্যা নাই। কিন্তু ট্যাগিং দিয়ে আর কয়দিন? ট্যাগিং দিয়ে যদি রাজনীতি হতো তাহলে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশে চিরদিনের জন্য শেষ করে ফেলতে পারতেন। শেখ হাসিনা পেরেছে? পারে নাই। বাংলাদেশের শেখ হাসিনার আমলে সবচাইতে প্রকাশ্যে যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে, সেই দল ছিল জামাত শিবির। তারা মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, কেউ পালিয়ে পর্যন্ত যায় নাই। জামাতের একেবারে সাবেক আমির থেকে শুরু করে আজকের আমির পর্যন্ত একটা নেতা বাংলাদেশ ত্যাগ করে নাই। আমি বিএনপি করে বাংলাদেশ ত্যাগ করেছি, আপনি বিএনপি করে বাংলাদেশ ত্যাগ করেছেন, কিন্তু জামাত করার কারণে একটা লোক বাংলাদেশ থেকে পালিয়ে যায় না। কাকে আপনি গুপ্ত বলছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই ব্যাপারে সতর্ক না হলে আপনার পথ রুদ্ধ হয়ে যাবে। প্রশিক্ষিত জামাত অন্তত আপনার শত্রু এমনটা হবে না যে আপনাকে শেষ করে দিবে। আর আপনার আশেপাশে যারা এখন ঘুরঘুর করছে, তারা আপনাকে শেষ করে দিবে ওর স্বার্থের জন্য। কেন মনে নাই 1-11 সময় 1 থেকে 4-5 পর্যন্ত যে সকল মানুষ আপনার থেকে সুবিধা নিয়েছে, 1-11 সময় কঠিন পরিস্থিতিতে আপনার মেরুদণ্ডের হাড্ডি ভেঙেছে, কারা? ওই হাড্ডি কি জামাত শিবির ভেঙেছে, নাকি আপনার প্রমোশন পাওয়া লোক, সেই অফিসাররা আপনাকে ধ্বংস করে দিয়েছে? তখন ওই গোলাম আজমের সন্তানকে প্রমোশন দিতে ব্যর্থতা দেখিয়েছেন। গোলাম আজমের সন্তানকে উপরে তোলা যাবে না। আর গোলাম আজমের সন্তান তখন আমান আল আজমি যদি ঠিকই দায়িত্বে থাকতো, আপনার মেরুদণ্ডের হাড্ডি ভাঙার সাহস আর কেউ পাইতো না। কিন্তু বিএনপির নামক কিছু মুনাফিক আপনার মেরুদণ্ডের হাড্ডি ভেঙেছে। সেখান থেকে শিখতে হবে। জামাত শিবির অন্তত কারো মেরুদণ্ডের হাড্ডি ভাঙবে না, আপনাকে রাজনৈতিকভাবে শেষ করে দিবে না, কিন্তু আদর্শের জায়গায় সে প্রচার করবে। আপনি এখন ডাকাতি করলে বলবে না, বিএনপি এখন টেন্ডারবাজি করলে বলবে না, চুরি করলে বলবে না, মানুষের উপরে হক নষ্ট করলে বলবে না, আপনার কি বলে ওই যে চেপে ধরে কারো অন্ডকোষ চেপে ধরলে সেটা বলবে না, কারো কানের উপরে কামড় দিলে সেটা বলবে না। এটা বিরোধী দল বলবে, আপনিও বলবেন। পারলে এই জাতীয় কিছু খুঁজে বের করুন, যেটা জামাতের মাধ্যমে হচ্ছে। কিন্তু আপনি ওই গুপ্ত নিয়ে আসবেন, এই গুপ্ত রাজনীতি বাংলাদেশে থাকবে না। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার ওয়েল উইশার্স, স্টিল আই লাভ জিয়া পরিবার। আমি বুঝাতে পারবো না যে কতটা শ্রদ্ধা এবং ভালোবাসায় আমি চাই আপনি আসেন। আপনার পরবর্তী প্রজন্ম কোনো না কোনো সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, আমার আপত্তি নেই। কিন্তু আপনি যে ভাষায় জামাত শিবিরকে নিয়ে ট্যাগিং করা শুরু করেছেন, তাতে পায়ের তলার মাটি খুঁজে পাবেন। অতএব আসুন ঐক্যবদ্ধ হয়ে নিউ কনসেপ্টে নতুন জেনারেশনের বাংলাদেশ গঠন করি। সে বাংলাদেশ গঠন করতে আরেকটু ধৈর্য ধরতে হবে, আর আশেপাশের কিছু নালা নর্দমা যেগুলো আছে এগুলোকে একটু ছাঁটাই করতে হবে।